আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৬৯। লেখিকা ডায়না ইমরোজ লাকি। গৌরী ছাদের এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। আহির পৌঁছাল তার কাছে। গৌরীর পেছনে দাঁড়াল। পূর্বের মতো আজও গলা পরিষ্কার করে নিজের উপস্থিতি জানান দিল। গৌরী পেছন ঘুরল আজ। পরক্ষণেই চোখ সরাল। আহির বল, ও নিচে সবাই আনন্দ করছে, তুমি এখানে সবার সাথে থাকলে তোমার ভালো লাগতো। সব মন খারাপ আনন্দে মেতে উঠলেই সেরে যায় না। আমার মনের ব্যথাও আর কোনোদিন ভালো হবে না। চাইও না গে, না চাওয়াটা বোকামি। ফিরে এসো অন্ধকার জগত থেকে। হাতটি ধরো আমার। তোমার দুঃখ কষ্টগুলোকে ধুয়ে মুছে সাফ করতে চাই। পারবেন না ঘি? একটিবার সুযোগ দিয়েই দেখো গু। গৌরী উত্তর দিল না। হেঁটে ছাদের অপর প্রান্তে গেল। আহিরও পিছু পিছু গেল। আহির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলেছিলাম তুমি আমার প্রস্তাবে রাজি হলে তুমি জানাবে। কিন্তু দেখো, ঘুরে ফিরে সেই আমি এসেছি তোমার প্রেম দুয়ারে। আর ফিরিয়ে দিও না, কষ্ট হয় গে। গৌরী গভীর নিঃশ্বাস ত্যাগ করল। কিচ্ছুটি বলছে না। আহির বলল, ও আচ্ছা, ধরে নিলাম তুমি আমাকে পছন্দ করো না। ভালোবাসা দূরের কথা। তাহলে আর এ গ্রামে থেকে লাভ কি? চলে যাব আগামীকাল। মীর চলে যাবে বিদেশে। আর হয়তো কোনোদিন কারো সাথে দেখা হবে না, তোমার সাথেও না। অন্য কাউকে ভালোবাসব না। বাকি জীবনটা এভাবেই একাকী কাটিয়ে দেব। তবু চাইব তুমি ভালো থাকো। খুথামে আহির গৌরীর দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে থাকল। তার প্রতিক্রিয়ার কোনো উন্নতি নেই। আহির ধরে নিয়েছে তাকে গৌরী ভালোবাসে না। সে ব্যথিত কণ্ঠে শেষ শব্দ উচ্চারণ করল, আসি বলে সে যেতেই গৌরী বলে উঠল, আপনার মা বাবাকে নিয়ে আসবেন, আমি অপেক্ষায় থাকব। অন্যদিকে সম্রাট নিষাদ এর বংশধর ওরফে ছদ্মবেশী কাবির হোসেন, যার আসল নাম এহসান সম্রাট, তিনি এতদিন বসে এক জঘন্যতম পরিকল্পনা সাজিয়েছেন চৌধুরী বংশের একমাত্র সন্তানকে খুন করার জন্য। এতদিন বসে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। কবে তিনি তার পরিকল্পনা সম্পন্ন করবেন, আজই যেন সেই দিনটি এসে হাজির হয়েছে। বিয়ে বাড়ি, সবাই ব্যস্ত। এই ফাঁকে তার কাজ হাসিল করতে হবে। আজ থেকে ঠিক কিছুদিন আগে পরিকল্পনা মোতাবেক তিনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি আহিরকে পড়তে দেন। এরপর কৌশলে তাদের মন জয় করে নিজেকে দুঃখী প্রমাণ করে চৌধুরী বাড়িতে আশ্রয় নিলেন এক ক্ষণিক অতিথি হিসেবে। চৌধুরী সাহেবও মন গলালেন, একজন পথহারা পথিককে কিছুদিন অতিথি হিসেবে রাখতে পারলে তারও ভালো লাগবে বলে। আজ যেন সেই মধুর অন্তরটুকুর খেসারত দিতে হবে। সন্ধ্যায় চৌধুরী বাড়ির অন্যতম কাজের মেয়ে শেফালির সাথে করুণ পরামর্শ করেছেন। স্বর্ণমুদ্রা, টাকা, জমি এসবের লোভ দেখিয়েছেন ওকে। শেফালি প্রথমে আমতা আমতা করছিল, বেশ আপত্তি দেখিয়েছে। কেন ওকে এত লোভ দেখাচ্ছে তা ও ঠিক বুঝে উঠতে পারেনি। শুধু বলেছে একটা মহৎ কাজ করে দিতে হবে। প্রশ্ন করো শেফালি, কি কাজ? ছদ্মবেশী কাবির বললেন, একজনকে মেরে ফেলতে হবে গু। চমকে উঠেছিল শেফালি। সে এমন কাজ করবে না পরিষ্কার জানিয়ে দিয়েছিল। কাবির আবার লোভ দেখাতে শুরু করে। অতঃপর শেফালি রাজি হয় এবং বলে, রাত 10টার পর এসে আপনার সাথে দেখা করব। রাত 10টা বেজেছে, মিনিট 5 হয়। কাবির অপেক্ষা করছেন বাড়ির পেছনের দিকে অন্ধকার আচ্ছন্ন নিবিড় স্থানটিতে। অশ্বে বসা সে। আজ সকালে একদম তৈরি হয়ে বের হয়েছে সে, আর ফিরবে না বলে এই বাড়ি। ক্ষুধার্ত হিংস্র পশুর মতো চোখ দুটো ফুটিয়ে তুলছেন। চারদিকে বারবার দেখছে। শেফালির অপেক্ষায় পথ চেয়ে সে। যদি শেফালি আজ না আসে তবে তাকেই পদক্ষেপ নিতে হবে চৌধুরীর সন্তানকে খুন করার জন্য। কিন্তু তার দৃঢ় বিশ্বাস শেফালি আসবে। শেফালির অভিব্যক্তি তখন পরিষ্কার করে বুঝিয়েছে সে লোভে পড়েছে। সে আসবে। কাবির পর এর ধারণা কখনো ভুল হয় না, আজও হবে না। উনি নিশ্চিন্তে অপেক্ষা করছেন। অপেক্ষার ফলাফল পূর্ণ। অবশেষে শেফালি আসছে। লাল রঙের চাদরটা দিয়ে এক চোখ নাক মুখ সব ঢেকে রেখেছে। হাতের বালা দুটো দেখা যাচ্ছে। বিদ্যুৎ গতিতে ও ছুটে আসছে। অপরাধী অপরাধের পথে পা বাড়ালে তার শিহরণ কাটে ভয়ে, আতঙ্কে। কাবির ওকে দেখে হাসেন। শেফালি বলল, যা কইবেন তাড়াতাড়ি। তোমাকে একজনকে মেরে ফেলতে হবে, সহজ পদ্ধতিতে।
বিনিময়ে তুমি যা পাবে তা নিয়ে এসেছি বলে ছদ্মবেশী কাবির একটা ভারী পোটলা শেফালির দিকে এগিয়ে দেয়। শেফালি সেটি হাতে নিল। চাঁদনির আলো স্বর্ণের মুদ্রাগুলো চিকচিক করছে বেশ। শেফালির চোখ জোড়া খুশিতে মার্বেল এর মতো বড় হয়ে গেল। পোটলার ভেতরে হাত ঢুকিয়ে নেড়েচেড়ে দেখল। স্বর্ণ ব্যতীত টাকাও আছে, যা দিয়ে ওর বাকি জীবনটা পার হয়ে যাবে। তুমি খুশি হয়েছ নিশ্চয়ই। এই কাবির কখনো মানুষকে মিথ্যা আশা দেয় না গে। আপনি কেন একজনরে মেরে ফেলতে চাইতেছেন, আর আপনি কেডা? সত্য পরিচয়। সম্রাট নিষাদ এর নাম শুনেছ নিশ্চয়ই, আমি তার বংশধর গু। আপনার উদ্দেশ্যটা কি? মীরকে মেরে ফেলতে হবে গু। শুনে শেফালি হঠাৎ হয়ে গেল। হাতের পোটলার স্থানটি বুকের কাছ থেকে নিচে নেমে এল। স্বভাবতই ভ্রু কুঁচকে ফেলল। বল, কিন্তু উনারে মায়েরা কি হইব? যা হবার তাই হবে। তোমাকে যা বলছি তাই করো। এই কাজ সম্পন্ন হলে তুমি আমার থেকে আরও কয়েক গুণ পুরস্কার লাভ করবে। আজকের দিনেই কেন তারে মারতে হইব? আজ সবাই ব্যস্ত। তোমার সুবিধা হবে আজ ওকে মারতে গু। কিন্তু কেমনে? বিষ। বিষ খাইয়ে মারবি। আমি প্রাকৃতিক তৈরি বিষ নিয়ে এসেছি। এক ফোঁটা ওর পেটে গেলে আর বাঁচার উপায় থাকবে না। আর এই কাজ তুমি না করলে তোমার জীবন দিতে হবে। আমার হাত থেকে বাঁচার উপায় থাকবে না গি। শেফালি ভাবছে। বিশাল গভীরতর সমুদ্র যেন ওর সামনে। একদিকে মীরের প্রাণ, অন্যদিকে রাজকীয় জীবন। সে একবার মীরকে মেরে ফেললে সারা জীবন রানী হয়ে থাকবে। তবে শর্ত প্রযোজ্য যেন এই কাজ। তাকে তাৎক্ষণিক বাড়ি ছাড়তে হবে, নয়তো চৌধুরী বাড়ির সকলকের হাতে মার খেয়েই মরতে হবে। কি ভাবছ? শেফালি থমথমে মুখে জবাব দিল, আমি রাজি। কাবির বিষের ছোট্ট বোতলটা এগিয়ে দিল শেফালির দিকে। শেফালি নীল চাদরের আড়ালে লুকিয়ে ফেল। বাড়ি ফিরতে হবে। সতর্কতার সাথে চারদিকে চোখ বুলায়। কেউ নেই। দ্রুত পায়ে চলে গেল শেফালি। কাবির খুশি হলেন বেশ। তার অশ্ব একবার রেশাধ্বনি তুল। শেষবারের মতো একবার চৌধুরী বাড়ির দিকে তাকায়। এরপর চলে যান তার গন্তব্যে। বিয়ে বাড়ি থেকে গ্রামের অতিথিবৃন্দ ধীরে ধীরে নিজ চলে যাচ্ছেন ভোজন শেষে। চৌধুরী বাড়ির অতিথিরা বৈঠকখানায় বসে আড্ডা দিচ্ছে। মায়কে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। মীর এখনো যায়নি। শেরওয়ানি পরেই উঠোনে আহির, রাফিদ তাদের সাথে কথা বলছে। নীরব বিয়ে বাড়ি জুড়ে হঠাৎ এক অজানা অস্থিরতা শুরু হল, যা টের পাচ্ছে পশুপাখি। অশ্বশালা থেকে অশ্বের রেশাধ্বনি ভেসে আসছে। ওরা তীর্যক কণ্ঠে চেঁচাচ্ছে। মীর অগ্নিলের চিৎকার পেয়ে ওর দিকে গেল। অগ্নিলের গায়ে ছুঁয়ে দেখল। অগ্নিল শান্ত হয়ে গেল। ওর চোখে জল যা স্পষ্ট দেখা গেল। মীর বল, কাঁদছিস কেন? বিয়ে করেছি বলে। বিয়ে করেছি মানে তোকে ভুলে যায়নি, তোকে ছেড়ে যাব না, চিন্তা করিস না। আজকের রাতটা শুধু আমার। আগামীকাল তোকে নিয়ে সময় কাটাবো। অগ্নিল ব্যাকুল কণ্ঠে এবার যেন রেশাধ্বনি তুল। রাত বাড়ছে। শালুক অতিথিদের মাঝে আসছেন না। দূর থেকে দেখছেন। দোতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন। রাফিদের উপর নজর রাখছেন। রাফিদ এখন পর্যন্ত বৈঠকখানায় বসে আছে। সবার সাথে আড্ডা দিচ্ছে। আহিরও আজ বেশ খুশি। তার ভালোবাসাও পূর্ণ হতে চল। তখন ছাদ থেকে ঘরে এসেই তার মায়ের কাছে কল করেছে ল্যান্ডলাইনে। তার মা জানিয়েছে আগামীকাল তারা আসবেন আলিমনগর। শালুককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ন্তন এগিয়ে আসেন তার নিকট। একগাল পান ভর্তি মুখে, সাথে একজন দাসী। তিনি যখনই পান মুখে ভরেন তখনই একজন দাসী তার সাথে পিকদানি হাতে ঘুরেন। জয়ন্তন পিকদানিতে পিক ফেলে বললেন, আবার এখানটায় দাঁড়িয়ে আছো? শালুক এক ধ্যানে রাফিদ, মীর তাদের দিকে তাকিয়ে কিছু ভাবছিলেন। জয়ন্তনের কণ্ঠে শরীর হালকা ঝাঁকি দিয়ে উঠল। পেছন ঘুরে তাকে দেখে বললেন, আম্মা, ওদের বাসরঘর সাজিয়ে দিয়েছি। নিচেই যাচ্ছিলাম, হঠাৎ মাথায় চক্কর দিল, তাই এখানে দাঁড়িয়েছি। শালুক দিব্যি মিথ্যা বলার অভিনয় করে যাচ্ছেন। তার অভিনয় পরিপূর্ণ পরিপক্ক নয়। জয়ন্তন ধরতে পারলেন। তোমারে আইজ অন্যরকম লাগতেছে। যদি শরীর খারাপ লাগে তাইলে বিশ্রাম নাও। তার আগে যতটুকু নিয়মকানুন আছে তার কাম শেষ করো। শালুক জয়ন্তনের কথায় মাথা নেড়ে বললেন, আর কাজ নেই। শেফালিকে বলেছি দুধ জাল দিতে।
হয়ে গেলে বাসর ঘরে দিয়ে আসবে গু। শেফালি দুধ জাল দিচ্ছে, কিন্তু মন ওর অন্যদিকে। কিভাবে বিষ মেশাবে ভাবছে। কোনমতে কেউ দেখে ফেললে ওর মৃত্যু নির্ঘাত নিশ্চিত। ভয়ে বুক ধুকপুক করছে। হাতে চামচ দিয়ে দুধ নাড়ছে। আশ্চর্য, ওর হাতটা কেঁপে কেঁপে উঠছে। বা হাত দিয়ে ও ওর ডান হাতটি চেপে ধরল। ঢোক গিলে একবার। মীরকে মরে ফেলতে তার মনটা সায় দিচ্ছে না। মা নেই। ছোট্টবেলা থেকেই এতিম। আজ তার শূন্য জীবনে এক মুঠো আনন্দ এসেছে। নতুন জীবনে পা দিয়েছে। আর তার জীবনটা শুরুর আগেই কিনা শেষ করে দিবে। শেফালি থমকে যায় বারবার। ইতিমধ্যে সে কাবির হোসেন এর থেকে স্বর্ণমুদ্রা জেন কুড়িয়ে নিয়েছে। সে বলেছে এ কাজ সম্পন্ন না করতে পারলে কৌশলে ওর জীবন শেষ করে দিবে। না, করতেই হবে। সহজ কাজ। একজনকে বিষ প্রযোগে মরে ফেলবে। ব্যাস। বিনিময়ে ওর বিলাস জীবন। শেফালি শালুক ডাকলেন। শেফালিকে। শেফালি হঠাৎ শালুকের কণ্ঠে লাফিয়ে উঠল। ঘুরে দেখল তাকে। শালুক বললেন, খু একই, তুই এমনভাবে ভয় পেলি যেন আমি তোকে ধমক দিয়েছি। তোর মন কোথায়? দুধ উতলে পড়ছে যে কি বলে শালুক নিজেই দুধ জাল দিলেন। নাডা শুরু করলেন। মালকিন, মায়ের কথা ভাবতে আছিলাম। আপনি যান, আমি দুধ জল দিয়া মীর দাদার ঘরে দিয়াইতেছি। মায়কে কি বলবি জানিস? জবে বলেন। মীর যখন ঘরে যাবে ওর পায়ে সালাম করে যেন। এরপর দুধটা ওকে দিবে। বুঝেছিস? বুঝছি। শালুক শেফালিকে বুঝিয়ে শুনিয়ে ফিরে আসেন রান্নাঘর থেকে। বৈঠকখানায় সবার সাথে আড্ডায় মেতে উঠার নাটক করছেন। নজর তার রাফিদের দিকে। কখন রাফিদ ঘর থেকে বেরিয়ে যায় বলা যাচ্ছে না। তিনি নজর রাখছেন। জয়ন্তন বললেন, রায় তো 11টা ছুঁই ছুঁই। অহন মীররে ঘরে পাঠানো উচিত। আহির বলল, আমরা ওকে দিয়ে আসছি। মীর বলল, আমি একাই যেতে পারব। তোদের কাউকে যেতে হবে না গি। আহির ফিসফিসিয়ে বলল, আমরা কি তোর সাথে ঘরের ভেতরে যাব? বলে হেসে উঠল সে। মীর ও হাসল। বৈঠকখানার ব্যস্ততার মাঝে নিখুঁত সুযোগ সৃষ্টি হল শেফালির জন্য। ও একবার উকি দিল বৈঠকখানা। সবাই আড্ডায় মশগুল। ও দুধটা গ্লাসে ঢেলে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছে। মিনিট কয়েক অপেক্ষার পর দেখল দুধটা কুসুম গরম অবস্থানে এসে হাজির হয়েছে। কাবিরের দেয়া বিষটা ও দুধে মিশিয়ে দিল। কাবির বলেছে 1 ফোঁটা দিলেই যথেষ্ট। সেখানে ও সবটুকু দিয়ে দিয়েছে। ভালো করে মিশিয়ে নিল। মায়া অপেক্ষা করছে মীরের। ফুলের বিছানায় 2 হাঁটু পরস্পর লাগিয়ে হাতের সাহায্যে বেঁধে বসে আছে। মীরকে নিয়ে ঘেরা স্বপ্নগুলো একাকী কল্পনা করছে। তাৎক্ষণিক দরজা খোলার আওয়াজ আসল। সে ভাবছে মীর। ঘরে প্রবেশ করল শেফালি। ও দুধটা নিয়ে খাটের পাশে টেবিলে রাখল। দ্রুত। এরপর কাপা গলায় বলল, আপা, আপনাকে মালকিন কইছেন মীর দাদা যখনই ঘরে আইব তখন উনার পায়ে সালাম করে দুধ দিতে। আর আইসকা আপনি ভুলেও আবার দুধ খাইজেন না যেন, তাইলে অমঙ্গল হইব। মালকিন কইছেন কি বলে শেফালি হন্তদন্ত হয়ে ছুটে যেতেই মীর সামনে পড়ল। শেফালি চমকে দাঁড়াল। তুই এমনভাবে হাঁটছিস যেন পালিয়ে যাচ্ছিস বল মীর। শেফালি কোনো জবাব না দিয়ে চলে গেল। ও পালাবে এখন। দুধ ও জাল দিয়েছে। মীরের ঘর পর্যন্ত ও পৌঁছে দিয়েছে। মীরের কিছু হলে ও ধরা পড়ে যাবে। ঘরে পৌঁছে শেফালি ব্যাগপত্র ছাড়াই শুধু কাবিরের দেয়া স্বর্ণমুদ্রা নিয়ে কৌশলে পালিয়ে যায়। মীর দরজা লাগিয়ে বাসরঘরে পদার্পণ করল। মায়ের হৃদস্পন্দন বেড়ে যায়। সে নিজেই সেই ধুকপুক শব্দ পাচ্ছে। হাত পায়ের স্থিরতা ছেড়ে দিচ্ছে যেন। মীর গিয়ে মায়ের সামনে শুয়ে পড়ল, হাতের উপর ভর দিয়ে কাত হয়ে। শুয়ে শুয়েই মায়ের দিকে তাকিয়ে আছে। পরীর মতো অপরূপা সুন্দরী নারী মায়া। মীর বলিষ্ঠ বা হাতটি দিয়ে মায়ার ঘোমটাটা সরিয়ে দিল। বল, সুবহানাল্লাহ। আসমানের একখানা চাঁদ আমার ঘরে এসেছে। আলো নিভিয়ে দিলেও বোধহয় ঘরটি আলোকিত হয়ে যাবে। কি মায়া চোখ নত করেই মসৃণ হাসল। মীর বলল, তোমার সৌন্দর্যের কাছে যেন আমাকে মানাচ্ছে না। তবু আমাকে বিয়ে করলে কেন? ভালোবাসি বলে কি? কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে পাগল হতে হয় কি? কই, তুমি তো পাগল হওনি। দিব্যি আমার বসে যে বসে আছো। আপনাকে হারিয়ে ফেললে ঠিকই পাগল হয়ে যেতাম। আমাকে হারিয়ে ফেলা এত সহজ নয়।
আর একটু হলেই বিয়ের সময় আমার প্রাণ বেরিয়ে যেত। যদি আপনার জায়গায় অন্য কোনো আদ্রিয়ান থাকত। একটাবার মুখ ফুটে বললে না তবুও যে আমাকে ভালোবাসো। আপনি সারাদিন মোহিনী মোহিনী করতেন। আমার বিশ্বাস উঠে গেছিল। ভেবেছি আপনি সত্যিই ওকে ভালোবাসেন কি। তুমি ব্যতীত অন্য নারীর দিকে সেভাবে কখনো চাইনি, যেভাবে চাইলে একটা মানুষ প্রেমে পড়ে। মানুষ চাইলেই বুঝি প্রেমে পড়ে? অবশ্যই পড়ে। গভীর চোখে একটা নারীকে যখন একজন পুরুষ পর্যবেক্ষণ করে তখন অনেক জল্পনা কল্পনা জাগ্রত হয় ওই পুরুষের মনে। আলাদা অনুভূতি সৃষ্টি হয়। আমি পুরুষ মানুষ। আমি জানি আমরা কিভাবে একজন নারীকে দেখি। আপনি না তাকিয়ে কিভাবে বুঝলেন অনুভূতি সৃষ্টি হয়? এই যে তোমার দিকে যেভাবে তাকাতাম, আমার চোখে তুমি একমাত্র শ্রেষ্ঠ সুন্দরী নারী। মিসেস মীর জাফান শোনঘু। মায়া মীরের মুখে তার নামের আগে মিসেস এরপর মীর শব্দটি যেন চির অপরিচিত থেকে আজ খুব আপন হল। শুনে চোখ তুলে তাকায় মীরের দিকে। মীর শোয়া থেকে উঠে বসে মায়ের সম্মুখে। মায়া একটু নড়েচড়ে পেছনে সরল। মীর মায়ের দু হাত ধরে বলল, আরে মেয়ে, তুমি আমার বউ, এখনো ভয় পাচ্ছ? মায়া এবার পরিতৃপ্তির হাসি মাখা মুখে তাকাল মীরের দিকে। প্রথমবার তার কণ্ঠে বউ ডাকটি শুনো। এমন ভাবে কি দেখছ? বউ ডাকলেন, সারা জীবন ডাকতে চাই। দেবে কি সেই সুযোগ? সুযোগ তো করেই নিলেন। হাতটি আস্তে ধরুন, ব্যথা পাচ্ছি। বুকে আদর করে ধরতে হয়। এমন ভাবে ধরেছেন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব। তোমাকে কাগজে কলমে আমার জন্য বরাদ্দ করেছি, সারা জীবনের জন্য। এই যে হাত ধরেছি, মৃত্যু ব্যতীত ছাড়ছি না। গিয়ে আমার জন্য কি উপহার রেখেছেন আন্দাজ করো। মাথায় আসছে না গি। তুমি চোখ বুঝে ফেলো। আমি নিয়ে আসছি কি। মায়া মীর এর কথাম তো চোখ বুঝে ফেল। মীর বিছানা ছেড়ে আলমারির কাছে গেল। আবার চলে আসো। মায়ের সামনে বসে বলল, এবার চোখ খুলে ফেলো। মায়া অধীর আগ্রহে তাকাল। তার সামনে একটি বাঁশি। বাঁশিটা দেখে সে কিঞ্চিত বিস্ময়কর হল। বলল, এই বাঁশি কোথায় পেলেন? ছোট মা আমাকে দিয়েছিল, যখন আমার বয়স ছিল মাত্র 15। কিন্তু আমি কখনো বাজাইনি বাঁশি। সেই সময়টাতে নয়। কিন্তু তুমি যেদিন জঙ্গলে বাঁশির সুর শুনে ছুটে গিয়েছিলে, সেটা আমারই তোলা সুর ছিল। তোমাকে দূর থেকে দেখে বাঁশিটি এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। তবে আমার সাথে মিথ্যা কেন বললেন? হঠাৎ তোমাকে অবাক করার জন্য। কিছুদিন আগে যে সুর শুনে আমি আর তৃষ্ণা বের হয়েছিলাম, সে কি আপনি ছিলেন? না, আমি শুধু একদিনই বাঁশি বাজিয়েছিলাম। সেদিন কে ছিল জানি না। সুফিয়ান হাজদার, তার বাঁশি চুরি হয়ে গেছে। আমি জানতে পেরেছিলাম আহির ভাইয়ের থেকে। উনার বাঁশিকে চুরি করেছে জানি না, তবে আমরা তাকে খুঁজে বের করব। তবে বাঁশির সুর এক একজনের এক এক রকম হয়। সুফিয়ানের সুর যে শুনতে সেই উন্মাদ হয়ে যেত। জানেন, সেদিন রাতে আমি যে সুর শুনেছি এতটাই স্নিগ্ধ ছিল যা ধারণার বাইরে। পরিবেশ খানিকটা নিস্তব্ধ হয়ে গেল। মায়া এক পোশাকে বসে আছে। অসহ্য লাগছে। মীর দেনমোহর এর 20 লাখ টাকা মায়াকে দিল। দিতে দিতে বলল, ভাঙ্গা জীবনের জোড়া হিসেবে সেদিন এক টুকরো পূর্ণতা নিয়ে আমার আগমন করার জন্য শুক্রিয়া বু। চিরকাল এভাবেই থেকো আমার হয়ে গি। মায়া হাসল ঠোঁট বাঁকিয়ে। দুনিয়ার সবটুকু সুখ যেন আজ সৃষ্টিকর্তা ঢেলে দিচ্ছেন তাদের উপর। এই মুহূর্তেই যেন ধরা দিল দাম্পত্য জীবনের চিরন্তন আশ্রয়। যেখানে ক্লান্তি আছে তবু ভরসা আরও বেশি, যেখানে পথ কঠিন তবু সঙ্গ অটুট। এখান থেকেই শুরু হয় জীবনের শেষ ধাপ নয়, বরং এক নতুন যাত্রা, ভালোবাসা, দায়িত্ব আর একসাথে বেড়ে ওঠার নীরব অঙ্গীকারে মোড়ানো একটি জীবন। মায়া মীরকে বলল, আপনি খাট থেকে নেমে দাঁড়ান। কেন? আগে নামুন, তারপর বলছি। নামছি। কি আর করার, বউয়ের হুকুম মানতেই হবে যে। মীর নেমে দাঁড়াল। মায়া ভারী শাড়িখানা নিয়ে নাম। মীর বলল, তোমাকে লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। আমার পছন্দ করে ক্রয় করা শাড়ি। সৌন্দর্যের প্রশংসা করেই যাচ্ছেন। এবার থামুন কি বলে মীরকে সালাম করতে চাইল। মীর ধরে ফেল মায়াকে। বলল, তোমার স্থান পায়ে নয়, বুকে। বলে মায়াকে বুকের মধ্যখানে জড়িয়ে ধরল। মায়ের নিঃশ্বাসের উষ্ণতা তার বুকে ঠেকল।
মায়া যেন বহু অপেক্ষার পর এই স্থানটি দখল করতে পেরেছে। মীরের চোখ গিয়ে পড়ল খাটের পাশের টেবিলে। দুধের গ্লাস। বল গো, আচ্ছা, আজকের দিনে দুধ কেন খেতে হয়? মায়া বুক থেকে সরে বল, উফ, দুধের কথা ভুলেই গেছি। এটা বড়দের নিয়ম। আমিও জানি না। ছোট শাশুড়ি পাঠিয়েছেন। ছোট শাশুড়ি? মীর জিজ্ঞেস করল। আপনার খালা হন আমার মা, মানে আমার শাশুড়ি। দুঃসম্পর্কের বলে দুজনেই হেসে উঠল। হাসি থামিয়ে মায়া দুধটা এনে মীরকে দিল। বিষমাখা দুধটা মায়া নিজের হাতে তার স্বামীকে দিচ্ছে। মীর হাত থেকে দুধটা নিয়ে মায়ের দিকে সেকেন্ড দুয়েক চেয়ে থাকে। মায়া বলল, কি দেখছেন, দুধে বিষ মিশিয়ে দিয়েছি কিনা? রসিকতা করে বলল। মীর থকথক করে পুরো দুধটা খেয়ে বলল, তোমার হাতে বিষ খেতেও রাজি বু। তোমার হাতে মরতে পারলে আর কি চাই। মায়া দুধের গ্লাসটা মীর এর হাত থেকে নিয়ে বলল, অমন কথা বলবেন না। আপনার জন্য অনেক পুড়েছি, আর পুড়তে চাই না। আপনার কিছু হলে হয়তো আমি মরেই যাব। খুপিট ঘুরে গ্লাসটা রাখল টেবিলে। পেছন থেকে মীর এর কোনো সাড়া শব্দ পেল না। সে ঘুরে তাকাল। মীর খাটের এক কোণ ধরে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগল। বুকের ভেতর মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। শরীরের ভেতরটা হঠাৎ যেন অচেনা হয়ে উঠল। বুকের ভেতর একরকম অস্বস্তি, মাথার ভেতর ভারী কুয়াশা নেমে এলো। চারপাশের শব্দ দূরে সরে যাচ্ছে যেন। আলোছায়া মিলেমিশে ঝাপসা লাগছে হঠাৎ তার। শিরায় শিরায় দুর্বলতা ছড়িয়ে পড়ল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুক ধুকপুক করে উঠছিল অনিয়মিতভাবে। মনে হচ্ছিল শরীর আর মন দুটোই ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে, কিছু একটার বিরুদ্ধে লড়ছে, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে। মীর কিছু বুঝতে পারছে না। মায়া তার দিকে এগিয়ে গেল। আপনার শরীর খারাপ লাগছে? মীর মর্মাহত কণ্ঠে বলল, কি খাওয়ালে বু? বুকের ভেতরটা কেমন জলে পুড়ে যাচ্ছে। বলা শেষে চোখ পড়ে দুধের গ্লাসটার দিকে। একটা বেড়াল চেটেপুটে গ্লাসের সাথে লেগে দুধটা খাচ্ছিল। অমনি ও গলে পড়ল মেঝেতে। মায়া দেখল। মীর ও সেই দৃশ্য দেখে ভার কণ্ঠে খুব কষ্টে বলল, তোমার হাতে বিষ খেতে রাজি ছিলাম বলে সত্যি সত্যি বিষ খাইয়ে দিলে বউছে বলেই মেঝেতে ঢলে পড়ে। মায়া মীরের কাছে ধাপ করে বসে পড়ে। তার শাড়ির আঁচলে বেঁধে ফুলদানিটা পড়ে তির্যক আওয়াজ সৃষ্টি হয়। সেই শব্দ তার ঘরের বাইরে গিয়ে যন্তনের কানে গেল। তিনি ঘরে যাচ্ছিলেন তার মায়ের ঘরের পাশেই তার ঘর। শব্দ পেয়ে কিছুটা বিভ্রান্ত নিয়ে বলল, মায়া, সব ঠিক আছে তো? বলে নিজেই বেকুব সাজলেন। আজকের দিনে মীর ও মায়াকে বিরক্ত না করাই ভালো। নিজের কপাল চাপড়ে ঘরে ঢুকতেই মায়া তার ঘরের দরজা খুলে দিল। মা বলে চিৎকার করে শালুককে লক্ষ্য করে ছুটে আবার গেল মীরের কাছে। মীর এর মাথাটা কোলবদ্ধ করল। মীর এখনও তাকিয়ে আছে। গলাটা তীব্রভাবে শুকিয়ে গেছে তার। ইচ্ছে করছে ঠান্ডা জল খেতে, খুব করে ইচ্ছে করছে, অথচ মুখের শব্দটি উচ্চারিত করতে পারছে না। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। যন্তন এসে দেখলেন মীর মেঝেতে পড়ে আছে। মুখটি নীল হয়ে গেছে। মুখ থেকে সাদা কিছু বের হচ্ছিল, সাথে রক্তের মতো কিছু দেখা গেল। উনি নিশ্চিত হলেন এটা বিষক্রিয়া, যেটা কোনো সাধারণ বিষ নয়। তিনি ঘর থেকে বেরিয়ে বৈঠকখানায় বসা শালুক উনাদের ডাকলেন। একে একে সবাই ছুটে আসছে মীর ও মায়ের ঘরে। মায়া করুণ কণ্ঠে ডাকছে, মীরকে। মীর নেতিয়ে গেল পুরোপুরি। শালুক আসলেন মীরের কাছে। দিনদুনিয়া ভুলে চিৎকার দিয়ে উঠলেন। মীরকে বুকে টেনে নিলেন। বাপ বাপ বলে চেঁচাতে থাকলেন। লাভ হচ্ছে না কোনো। মীর কোনো সাড়া দিচ্ছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। শালুক বললেন, কি এই মীর, কি হয়েছে বাপ তোর? মায়া, তুই করেছিস ওর সাথে? ওর শরীর নীল কেন? মুখ থেকে এগুলো কি বের হচ্ছে? মীরকে সবাই ডাকাডাকি শুরু করে। তাকদীর, কারো শব্দ পৌঁছাচ্ছে না তার কানে। তার প্রাণটা এখনো বেরিয়ে যায়নি। চোখ আধখোলা, ঘোলাটে ভাবে দেখছে সবাইকে। সবাই ছোটাছুটি করছে। জলের তেষ্টা পেয়েছে। এই জল তেষ্টা মৃত্যুর শেষ তেষ্টা। মনে হচ্ছে কোনোদিন সে এক ফোঁটা জল খায়নি। আজ খুব খেতে ইচ্ছে করছে। শালুক অশ্রুসিক্ত নয়নে বুকফাটা আর্তনাদ করে বললেন, কি বাবা, চোখ খোল। কি হল হঠাৎ তোর? মীর একবার হেঁচকি তুলল। ফিসফিসিয়ে বলল, জল জল। প্রথমবার জল বলায় শালুক স্পষ্ট শুনতে পেলেন না।
দ্বিতীয়বার কান পাতলে শুনতে পায় জল শব্দটি। আহির ছুটে গেল জল আনতে। রাফিদ একজন হাকিমের খোঁজে গেল। মাঝপথে গিয়ে আবার ফিরে আসছে বাড়ির পথে। কি ভেবে সে বাড়ির পথে ফিরে যাচ্ছে নিজেও আন্দাজ করতে পারছে না। আহির জল নিয়ে আসতে আসতে মীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাথাটা ঢলে পড়ে পাশেই। মায়া ধরল তাকে। শালুক পাগলের মতন আচরণ করছে। সবকিছু এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল তিনি ভাবছেন। তার পাপের শাস্তি পাচ্ছেন। ঠিক কিছুক্ষণ আগে এক নিরীহ মেয়েকে খুন করার আদেশ দিয়েছেন। বোধহয় এতক্ষণে মোহিনীকে শেষ করে দেয়া হয়েছে। বিদায় নিয়েছে দুনিয়া থেকে। ওর মা বাবা যখন জানবে মোহিনী আর দুনিয়ার বুকে নেই, তখন বোধহয় তারাও তার মতি ছটফট করবেন। তৃষ্ণা গৌরী এসে মায়াকে ধরল। তার জবান বন্ধ হয়ে যাচ্ছে প্রায়ই। শুধু দুহাত দেখাচ্ছে। বলতে চাইছে, আমি নিজের হাতে আমার স্বামীকে বিষ দিয়েছি। তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। হৃদযন্ত্রটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাফিদ এসে হাজির হল। সংবাদ পেল মীর আর দুনিয়াতে নেই। সে হাঁটু গেড়ে বসে পড়ে। মীর, আহির, রাফিদ, তিনটি মানুষ হলেও তারা প্রতিশ্রুতি নিয়ে সারা জীবন একে অপরের পাশে থাকবে। তিনজন আলাদা আলাদা মানুষ হলেও তাদের সত্তা, আত্মা যেন একটাই ছিল। যেদিন রাফিদ কাঠের সেতু থেকে পড়ে যাচ্ছিল, তাকে বাঁচিয়েছিল মীর, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। আজ সেই প্রাণপ্রিয় বন্ধু চোখের সামনে ছটফট করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করল। অথচ তাকে বাঁচাতে পারেনি। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। মায়া কথা বলার চেষ্টা করছে। কণ্ঠ থেকে শব্দ বের হচ্ছে না। বুকের ভেতরের কষ্টটা যেভাবে ছিটকে বেরিয়ে আসছে, ঠিক সেভাবে মায়া হঠাৎ চিৎকার দিয়ে উঠতে সক্ষম হল। কিন্তু সেই চিৎকারের শব্দের চেয়ে ভাঙনটাই বেশি ছিল। বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে ফেটে বেরিয়ে এলো। সে মীরের বুকে দুহাত চেপে ধরে, যেন সেখানেই কোথাও মীরের প্রাণটা লুকিয়ে আছে। যেন ধরে রাখলে আর হারাতে হবে না। তার চোখ থেকে অঝরে জল ঝরছিল, কিন্তু চোখের জলও তার শূন্যতা ভরাতে পারছিল না। মীর কি নামটা উচ্চারণ করতেই গলা কেঁপে উঠল। কণ্ঠটা ফ্যাস ফ্যাস করছিল। এটিই ছিল তার উচ্চারিত শেষ শব্দ। যে মানুষটা একটু আগেও তার পাশে ছিল, যার উপস্থিতিতে জীবনটা নিরাপদ মনে হয়েছিল, সে মানুষটা এখন নীরব, চিরনীরব। চারপাশে আপন মানুষ আছে, কথা আছে, কিন্তু মায়ের কাছে সবকিছু অসহ্য রকমের দূরের, অপরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছিল পৃথিবীটা হঠাৎ থেমে গেছে, অথচ তার বুকের ভেতর ঝড় থামছে না। সে মীরের দিকে তাকাল প্রশ্নভরা চোখে। কেন? কেন এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল? তার আর্তনাদে ছিল না শুধু কান্না, ছিল ভেঙে পড়া স্বপ্ন, অসম্পূর্ণ কথা, আর সেই সব ভবিষ্যৎ যা আর কোনোদিন বাস্তব হবে না। মায়া বুঝতে পারছে এই শোক কোনোদিন পুরোপুরি পার হবে না। শুধু বয়ে নিয়ে যাবে নিঃশব্দে সারা জীবন। মীরের কত স্বপ্ন ছিল মায়াকে ঘিরে, তাদের ছোট ছোট মুহূর্তগুলোকে এক জীবনের মতো সাজানোর। সে ভাবত একসাথে হাঁটবে, হাসবে, একে অপরকে সমর্থন করবে, ভবিষ্যৎ গড়বে। কিন্তু আজ সেই সব স্বপ্ন, সেই সব পরিকল্পনা এক মুহূর্তে মৃত্যুর নীরব হাতে কেড়ে নেওয়া হয়েছে। মায়ের চারপাশ এখন শূন্য, প্রতিটি কোণ যেন মীর এর উপস্থিতির অভাবকে চিৎকার করছে। মায়া জানে সেই স্বপ্নগুলো আর ফিরে আসবে না, পূর্ণ হবে না। শুধু স্মৃতি বয়ে যাবে হৃদয়ে ভাঙন রেখে, এবং প্রতিটি নিঃশ্বাসে মীরের অভাব স্মরণ করিয়ে দিবে হয়তো। কিন্তু সে আর বেঁচে থাকতে চাইছে না। এক ফোঁটা বিষ খুঁজছে। মীর যতটুকু যন্ত্রণা পেয়েছে সেও পাক। কাতরাতে কাতরাতে মরুক। আমজাদ দাঁড়িয়ে শুধু দেখছেন, এক মুহূর্তে কিভাবে রঙিন দৃশ্য বদলে কালো অন্ধকারে ছেয়ে গেল। তার দুঃস্বপ্ন অবশেষে পূর্ণ হল। কলিজার টুকরা মেয়ে বিয়ের রাতেই বিধবা হয়ে গেছে। মায়ের সুখের সংসার আর হল না। সে কিভাবে তার সামনে কাঁদছে, পাগল প্রায়। থমাস শন কাঁদতে পারছেন না। উনাকে ধরে রেখেছেন আহির। জল চাইছে একটু। তার বুকে ব্যথা করছে। আহির জলটা এগিয়ে দিল তার দিকে। হাতে নিয়েও থমাস জলটা খেলেন না। তার ছেলে শেষ জলটুকু পর্যন্ত খেতে পারেনি। আক্ষেপের সুরে একবার বললেন, কি কেন আমি তোকে গ্রামে নিয়ে আসলাম? মন্তব্য চাই, গঠনমূলক। পরবর্তী ধামাকা অপেক্ষা করছে। আশা করি কেউ নিরাশ হবে না।